11ই আগস্ট 2025 একটা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে দিল্লি আর এনসিআর রিজিয়ন অর্থাৎ একেবারে হরিয়ানা, গুরগাঁও, দিল্লি এই যে জোনটা রয়েছে এই জোনের মধ্যে কোনো পথ কুকুর বা ষাঁড়-মেয়কে রাস্তায় যেন দেখতে না পাওয়া যায়। তার জন্য এনসিআর এর যে মিউনিসিপালিটিস রয়েছে বা কর্পোরেশন এবং তার সাথে পুলিশ এই যৌথ উদ্যোগে তারা যেন রাস্তা থেকে সমস্ত কুকুরকে তুলে কোনো একটা পার্টিকুলার শেল্টারে যেন রাখে এবং সেইখানে কুকুরদের যেন নির্বীজকরণ করা হয় এবং তার সাথে এটাও এনশিওর করা হয় যেন কুকুরগুলোকে বাইরে যেন না ছাড়া হয়, তারা যেন ভেতরে থাকে এবং সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে থাকে। কেন না, রিসেন্টলি দেখা গেছে যে দিল্লিতে কুকুরের কামড়ের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েছে। বহু মানুষ প্যানিক অ্যাটাক হয়ে মারা গেছেন বা হয়তো কোনো সিভিয়ার ইনজুরি বা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এই রায় দেওয়ার পরেই রাজ্য জুড়ে বা বলা চলে গোটা দেশ জুড়ে অ্যানিমাল লাভার্স যারা রয়েছে তারা রীতিমতো মৌন মিছিল, মোমবাতি মিছিল শুরু করেছে যে দেশে রেপিস্টের সংখ্যা বাড়ছে, ক্রাইমের সংখ্যা বাড়ছে। সেখানে সুপ্রিম কোর্ট যতটা না ওয়াকিবহল, তারা হঠাৎ করে দিল্লিতে কুকুর নিধনের জন্য বা কুকুর কমানোর জন্য এরকম একটা রায় দিয়েছে, তাও সুমোটো অ্যাকশন নিয়েছে। সুমোটো মানে তারা নিজে থেকে একটা জনস্বার্থ মামলা করেছে বা নিজে থেকে ইন্টারফারেন্স করে একটা মামলা করেছিল বা তাতে রায় দিয়েছে। কথা হচ্ছে যে এটা মানতেই হবে যে রাস্তাঘাটে পথচারীদের ওপর কুকুরের আক্রমণ দিল্লিতে বেড়েছে। 2024-এ ভারতে প্রায় 37 লাখ মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ম্যাক্সিমামটা ছিল এই পথ কুকুরের মধ্যে। কিন্তু এটা তো মানতে হবে যে বহু এনজিও রয়েছে যারা পথ কুকুরদের দুবেলা খেতে দেয়, তারা রীতিমতো ফান্ডিং করে এবং তাদের দেখভালের দায়িত্বটা তারা নিয়েছে। এবং কি অনেক সময় হয় যে কুকুরদের চিকিৎসার ব্যবস্থাটা এই সমস্ত এনজিও গুলো নিয়ে থাকে, অ্যানিমাল লাভার্স অ্যাসোসিয়েশন। তো তারা ন্যাচারালি পথে নেমেছে, বহু মানুষ তাকে সাপোর্ট করেছে। যে তারা কি এতটাই হিংস্র বা তারা কি এতটাই বাইট করে? এবার এখানে কিন্তু দুরকম মতামত আছে। মতামতটা হচ্ছে এরকম, কিছু কিছু ক্ষেত্রে বহু কুকুর খুবই ফ্রেন্ডলি, তারা কিন্তু মানুষের সাথে মিশতে ভালোবাসে। আর বহু কুকুর আছে যারা রাস্তাঘাটে বাইক নিয়ে গেলে, সাইকেল নিয়ে গেলে তাড়া করে, যেটা আমি দুরকম এক্সপিরিয়েন্সই গ্যাদার করেছি। মানে আমি নিজে কুকুর লাভার, ডগ লাভার। আমার বাড়িতে একটি দেশি ব্রিড রয়েছে এবং ছোট থেকে তাকে আমি যথেষ্ট ভালোভাবেই রেখেছি, দেখেছি। সেও আমার সাথে খুব ফ্রেন্ডলি, মানে খুবই জলি, সবার সাথে ভালোভাবে মেশে। আবার এমন কুকুরও রাস্তাঘাটে রয়েছে যাদের তাড়াও আমি খেয়েছি। এবার সেই সব কুকুরদের বাইটিং টেন্ডেন্সিও রয়েছে, যারা এনজিও থেকে খাবার দিতে আসে সেরকমও কয়েকজন তাদের হাতে আক্রান্ত হয়ে কামড়ও খেয়েছে। তো এখানে কিন্তু একটা দুরকম মতভেদ তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রাহ্য। দেখুন, দিল্লি একটা পপুলেটেড এরিয়া এবং সেখানে সব থেকে সিভিলাইজেশন বলুন, আপডেটেশন বলুন, জনসংখ্যার বিচারে সবটাই বেশি। এবং সেখানে যদি দিনে দিনে মানুষের পথ কুকুরের কামড়ের আক্রান্ত সংখ্যাটা বাড়তে থাকে, তো ন্যাচারালি এর জন্য মিউনিসিপালিটিকে কিছু রেস্ট্রিকশন, নির্বীজকরণ, বন্ধকরণ এগুলো করা উচিত ছিল, যেগুলো করেনি। যার ফলে দিনে দিনে পথ কুকুরের সংখ্যাটা বেড়েছে। এর জন্য আমি মনে করবো দায়ী মিউনিসিপালিটিস। তারা যদি ঠিকঠাক মতো ভাবে এগুলো মেনটেন করতো তাহলে পথ কুকুরের সংখ্যাটা বাড়তো না বা 54 জন মারা যেত না গোটা দেশ জুড়ে 2024-এ। তাহলে বুঝতে পারছেন, র্যাবিস ঠিকঠাক মতো না হওয়াতে, মানে অ্যান্টি র্যাবিস ডোজ না দেওয়াতে অনেকেই মারা গেছেন এবং ভুক্তভোগী এই পথ কুকুরগুলোই হয়েছে। তো ন্যাচারালি এখানে দুরকম মতভেদ তৈরি হয়েছে, যা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। হয়তো আমার মতামতটা অনেকের কাছে খারাপ লাগতেও পারে, বাট এটা ফ্যাক্ট যে দিনে দিনে কিন্তু পথ কুকুরের সংখ্যাটা বেড়েছে এবং 2024-এ 37 লাখ মানুষ পথ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। সো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এবং লোকাল মিউনিসিপালিটিস যদি সেরকম কাজ করে তাহলে এটা কিন্তু একটা রেস্ট্রিকশনে আনা যেতে পারে।